নিজের বড় বোনের হবু বরের স্ত্রীরূপে বাসর ঘরে বসে আছে কিয়ানা। রিন্দার যখন কপালে বন্দুক ঠেলিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করলো, সে হতভম্ব তো হয়ে গিয়েছিল। তার মনে হলো তার জীবনে প্রায় তছনছে দ্বার প্রান্তে চলে এসেছিল। কি অদ্ভুত! সে বুঝতে পারল না তার কি করা উচিত। পরিবারে আপু এবং রিনের প্রেমে সম্পর্ক জানার পরপরই তাদের বিয়ে ঠিক হয়েছিল। আজ বিয়ে ছিল, তবে শেষ মুহূর্তে কি হলো কে জানে। আপু পালিয়ে গেল বিয়ে ছেড়ে, কেন করলো এমন তা কিয়ানা জানা নেই। অমন একটা মুহূর্ত ভারসম্মানের রিন্দার তার হাতে টানে তাকে বিয়ে করতে চাইলো কিয়ানা মাথায় তখন বা পড়েছিল যেন। সে কিছু বলার সুযোগ পায়নি। আপন মনে তোপাপ এবং পরিবারের প্রাণ বাঁচাতে গিয়ে করতে হলো তাকে। লোকটা যে তার সুন্দর জীবনটাকে দুর্বিষহ করে তুলবে তা তার অজানা নয়। কিয়ানের চোখে ভাসলো অতীত। সে তখন কলেজে, আর সে ভার্সিটিতে। আশেপাশে কথা অনমালে উড়ন্ত বয়সে দুজনে উড়েছে প্রেমের হাওয়ায়। তাদের প্রেমকে বাবা মায়ের আড়ালে খারাপ ভাব পড়ল কিয়ানার কাঁধে। মেয়েটা বড় বোনের বড্ড বাধ্য। সে এক নিমিষে রাজি হয়ে গেল তাতে। আরও সিরিদানের সঙ্গে ঘুরতে গেলেও তাকে সঙ্গে নিয়ে যেত। পারছে না মা বুঝে ফেললেন। কিয়ানা আনন্দে পেত, বড় বোনের পাশে পাশে থেকে স্বস্তি পেল। কিয়ানা বরাবরই দেখতে এসেছে রিদান তাকে খুব একটা পছন্দ করেন না। কিয়ানাও পরে না সরিয়ে ফেললো। আরশির জন্যই মুখ বুজে সহ্য করে তাকে বড্ড ভালোবাসে আরশিকে। বলা চলে আরশি বলতে পাগল লোকটা। বড্ড ভালোবাসতো আরশি প্রতি তার যত্ন দেখে কিয়ানা তার হৃদয় জুড়িয়ে আসতো। সে বুঝতে পারতো না এত কি ভালোবাসতে পারে কেউ। আরশিকে বড় ভাগ্যবতী মনে হতো তৃপ্তি পেয়ে এই ভেবে যে আরশি অন্তত ভালো কাউকে নিজের জন্য বেছে নিয়েছে। আজও তো কত খুশি ছিল লোকটা, রীতিমতো হেসে কুল পাচ্ছিল না। তবে হুট করে সবটা তছনছ হয়ে গেল। এই তো সন্ধ্যায় বিয়ে পড়ানো কথা ছিল। আরশিকে নিয়ে আসতে কিয়ানা এসেছিল ঘরে। দরজায় হাজার ধাক্কালেও খুলল না আরশি। মাথা ব্যথা অজুহাতে দিয়ে এখন কেন দরজা খুলছে না। কিয়ানার শরীর হিম হয়ে এলো ভয়ে। ছুটে গিয়ে মায়ের হাত টেনে নিয়ে এসেছিল ঘরের দরে। একে একে ভাই ভাই সকলে এলো। বিশ্রামহীন দরজা ধাক্কিয়ে কোনো লাভ হলো না, বরঞ্চ সংজ্ঞা বেড়ে গেল। হেনা জুড়ে দিল কান্না। মেয়ের দরজা কেন খুলছে না ভেবে কান্না বেগ বাড়ালো বই। আফজাল ধমকিয়ে শান্ত করতে পারলেন না। ওদিকে পাত্রপক্ষ বসে পাত্রীর জন্য অপেক্ষাকৃত তারা। শেষ প্রান্তে সিদ্ধান্ত নেওয়া হলো দরজা ভাঙার। সাদামান দরজা ভাঙো লোক এনে। বরপক্ষে কেউ কিচ্ছু জানে না। দরজা খুলতে হন্তদত্ত হয়ে সকলে ঢোকে ঘরে। সারা ঘর বাথরুম খুঁজেও পেল না আরশিকে। সবখানে খুঁজে না পেয়ে কিয়ানা ছুটল বারান্দায়। গিয়েই হতভম্ব হয়ে গেল বিছানায় দুটো চাদরের সাথে বেঁধে রেলিংয়ে ঝুলে আছে। তা আর বুঝতে বাকি রইল না এখানে ঠিক কি ঘটেছে, আর আরশি বা কি ঘটিয়েছে। একে একে কথা ছড়িয়ে পড়লো বউ পালিয়েছে। বউ পালিয়েছে এমতো অবস্থায় কি করা উচিত খুঁজে পেল না আফজাল। মেয়ের এরূপ কাণ্ডই নাক কানা কাটা যাচ্ছে লোক সমাজে। হেনা কাচ্ছে আজারি করে। তখনই ঘরে এলো রিদান। চোখ মুখ রক্তিম, নাকে ডগা লাল টুকটুকে, পরনের শেরওয়ানি এলোমেলো, চুল অনিবস্ত, তার পিছনে শাড়ি ধরা বডিগার্ড, এক একজনের হাতে ভারী অস্ত্র। তাতেই মিশিয়ে গেল সকলে। রিদান এসে জল গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো আরশি কোথায়। সকলেই নিশ্চুপ। অমন নীরবতার সহ্য হলো না রিদানের। গর্জে উঠল আহত সিংহর ন্যায়, আরশি কোথায়? জিজ্ঞেস করছি কিছু। আফজাল কাপা গলায় বললেন, বাবা তুমি একটু শান্ত হও, আমরা খুঁজছি ওকে। কোথায় খুঁজবেন? যেই মেয়ে পালিয়েছে তাকে কোথায় খুঁজবেন? গর্জল রিদান। কিয়ানা অমন গলা শুনেই কেঁপে উঠল। ভয়ে সংকট তথ্যস্থ হলো। কপাল তার বুকে সেটে সেটে গেল পিলার কাছে। সাদামাটি পিছনে। রিদানের চোখ পড়ল তার উপরে। সে তপ্ত চাহনি যেন কিয়ানার অস্তিত্বের পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সাদামাটির পেছনে থেকেও সে নিজেকে নিরাপদ বোধ করতে পারছে না। রিদান এগিয়ে এলো ধীরে পায়ে। প্রতিটি পদক্ষেপে যেন এক অসীম সংকট দিল। মাথা বাঁকিয়ে তাকালো কিয়ানার দিকে। কিয়ানা গুটিয়ে গেল। আশ্চর্য হলো এই ভেবে যে তাকে এমনভাবে দেখার কি আছে।
সে কি কিছু করেছে নাকি? রিদান বলল, আরশি কোথায়? কিয়ানা অদ্ভুত, সে কি করে জানবে? সকলের নজর পড়ল তার উপর। কিয়ানা আস্ত বেগে বলে উঠল, আমি জানি না। আমি কি করে জানবো? আচ্ছা তাই। স- সাদমান বলল, তুমি শান্ত হও রিদান, আরশি এমন করবে না। আমরা কখনোই ভাবিনি তোমরা দুজনে কতটা খুশি ছিলে বিয়েতে। হঠাৎ এমন কেন করবে ও? সেটা আপনার গুণধর বোনকে জিজ্ঞেস করুন। কেন সে আমাকে ছেড়ে যাওয়ার অপ আস্তধার দেখালো আর এই অস্পর্ধা দেখাতে সাহায্য করেছে? বলতে বলতে ফের চাইলো কিয়ানার দিকে। কিয়ানা ঘাবড়ে গেল, আস্তবেগে মাথা নাড়িয়ে বলল, আপনি ভুল ভাবছেন। আমি সত্যি জানি না কিছু। রিদানের চোখ লাল হয়ে এসেছে, চোয়াল পাটি শক্ত হয়ে আসে। সে এগিয়ে এলো 2 কদম, এসেই খপ করে ধরলো তার হাত, টেনে হিঁচড়ে বের করে আনলো তাকে সাদমানের পিছন থেকে। টেনে সামনে দাঁড় করাতে চাইলো। তার হাত চেপে ধরল সাদমান, চাপা রাগ নিয়ে বলল, কি শুরু করেছো রিদান? মানছি আরশি ভুল করেছে, তবে তুমি কিয়ানার সাথে এমন আচরণ কেন করছো? রিদান তপ্ত চোখে চাইলো শুধু। সাদমানের গলার জোর কমে এলো। রিদান কিয়ানার সামনে টেনে আনলো। ভরা সমগ্রমে সকলের দিকে তাকালো কিয়ানা। ভয়ে শুকিয়ে গুট ঢিলে গেল রিদান। ডাকলো তার পার্সোনাল বডিগার্ডকে, নাদিম। নাদিম এগিয়ে এলো, চোখ নিচু রেখে বলল, জিস বি বস। রিদান কিয়ানার চোখে চোখ রেখে হিমশীতল কণ্ঠে তখনই ঘোষণা করলো, আমি এখনই এই মুহূর্তে কিয়ানাকে বিয়ে করব। কাজী ডাক। নাদিম নির্লিপ্ত মাথায় দুলিয়ে চলে গেল। কিয়ানা অবিশ্বাসক চোখে তাকিয়েই রইল। তার মনে হলো কানের ভেতর কেউ তপ্ত সীসা ঢেলে দিয়েছে। সে আর্তনাদ করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আফজাল সাহেব টলতে টলতে এগিয়ে এলেন, হাত জোর করে বললেন, রিদান বাবা, এসব তুমি কি বলছো? কিয়ানা তো বাচ্চা মেয়ে, ওর কি দোষ? আরশি ভুল করেছে বলে তুমি ওর ছোট্ট বোনকে শাস্তি দিতে পারবে না? প্যান্টের পিছে গুজে রাখা পিস্তলটা বের করলো রিদান। নির্বিঘ্নার ভঙ্গিতে ঠেকালো আফজালের কপালে, বলল, এবার বলুন কি বলেছিলেন? কিয়ানা আঁতকে উঠল। পুরো ঘরে কান্নার রোল পড়েছে ততক্ষণে। হেনা বেগম জ্ঞান হারিয়ে লুটি পড়তে লাগলো মেঝেতে। সাদমা চিৎকার করে উঠল, রিদান, পিস্তলটা নামাও, পাগল হয়ে গেছো তুমি? রিদান একটু চুলও নড়ল না। কিয়ানার ক্ষেপে উঠে বলল, বাড়াবাড়ি করছেন আপনি। কেন বিয়ে হবে না? আমি করব না। রিদান ফিসকে হাসলো। কিয়ানার মুখ চেয়ে নিচু স্বরে প্রত্যেকটি শব্দ চিবিয়ে চিবিয়ে বলল, আরশি পালিয়েছে, আর এই পালানোর পুরো ছলটাই তোমার জানতে। হয়তো তুমি ওকে পালাতে সাহায্য করেছো। ডি ডি নট ইউ। ও আমাকে ছোট করেছে, আমার ইজ্জত ধুলিয়ে মিশিয়েছে, আর তুমি এক্সপেক্ট করছো আমি চুপ করে বসে থাকবো? আমি রিদান শিকদার চুপ করে বসে থাকবো? কিয়ানা চোখে পাপড়ি কাঁপলো, তাকালো বাবার দিকে। উনি নিজেও কাঁপছে থর থর করে। রিদান ধরা লেশ স্বরে বলল, হয় তুমি এখনই কবুল বলবে, নয়তো আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে 4টে লাশ বের হবে। তোমার পরিবারের প্রত্যেককে এখন তুমি বেছে নাও তুমি কি করবে। চয়েস ইজ ইয়োর্স। সাদমান আর আফজাল সাহেব কিংবদন্তিমূলক হয়ে দাঁড়িয়েই রইল। রিদানের বডিগার্ডরা চারপাশে ঘিরে রেখেছে, তাদের হাতে উদ্যত অস্ত্রগুলো জানালা দিচ্ছে। রিদান এখন এ সকল যুক্তি উদ্ধক। সে আজ ধ্বংস করতে এসেছে তাদেরকে। কিয়ানা দেখে তার বাবা, যার হাত ধরে সে বড় হয়েছে, আজ এক চরম অপমানের মুখে জীবনের মৃত্যু সন্নিক্ষণে দাঁড়িয়ে। সাদমানও অসহায়, বডিগার্ডদের অস্ত্রের মুখে সে নরক্ষমতাটুকু হারিয়েছে। ঘরে কেন জানি মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। রিদানের চোখের দিকে তাকালো যাচ্ছিল না। সেখানে আরশির জন্য সেই চিরচেনা প্রেম নেই, আছে কেবল দাউ দাউ করে জ্বলে থাকা প্রতিশোধের আগুন। কিয়ানা অফুরন্ত স্বরে বলল, প্লিজ বাবাকে ছেড়ে দিন, আমি বিয়েতে রাজি। রিদান শোনা মাত্রই পিস্তলটা সরিয়ে নিল। ঠোঁটে এক পৈশাচিত্র হাসি ফুটল। কাজীর দিকে ইশারা করতে কাজী সাহেব থর থর করে কাঁপতে থাকা আঙুলের রেজিস্ট্রি খাতায় এগিয়ে দিলেন। বিয়ে তো হলো এক শ্মশানের নীরবতা। কিয়ানা যখন 3বার কবুল বলল, তখন তার মনে হলো সে নিজের জীবনটাকে সাদা কাফনে জড়িয়ে রিদানের হাত তুলে দিচ্ছে। সে সময় যাচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে।
মেরে ফেলছে স্বয়ং রিদান শিকদার। ফুলবিহীন বিছানায় বসে কিয়ানা রেগে শরীর কাঁপছে থরথর করে। রিদান রেখে গিয়েছে তাকে নিজের কামরায়। কিয়ানা কিছু কাওয়ার বলার আগেই বেরিয়ে গিয়েছে গট গট করে। বাড়ির মেইড মামলা বেগম এসে খোঁজ নিয়ে গিয়েছে সে কিছু খাবে কিনা বা তার কিছু প্রয়োজন কিনা। প্রস্তাব রেখেছিল কিছু খেয়ে নেওয়ার। কিয়ানা নাড়াচো করছে না এ বাক্যে। যে এই যেই মুহূর্তে দরজা খোলার শব্দ হলো কিয়ানা দাঁড়িয়ে পড়ল বড় হড়বড় করে। রিদান তাকে দেখলো অমনি চেয়ে পায়ে ঠেলে দরজা আটকালো। শব্দ তুলল কিয়ানা কাঁপলো এগিয়ে এলো। কিয়ানা চেঁচিয়ে রে বলল, খবরদার কাছে আসবেন না অসভ্য লোক। আপনি কি ভাবছেন আমি আপনাকে মাফ করব? আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কোনো না। বড় নির্লিপ্ত শোনালো সে কণ্ঠে। এগিয়ে এলো ধপাস ধপাস। কিয়ানা থমথম খেয়ে পিছিয়ে যেতে যেতে বলল, দূরে থাকুন। আর ইউ উইল কিল ইউ। পেছনে টি টেবিল। কিয়ানা খেয়াল করলো না টেবিলের হোঁচট খেয়ে পড়তে নিতেই কোমর পেঁচিয়ে ধরে রিদান। কাছে টেনে নেয় বন্দুকের কেরণ মেয়েটার নরম পেটে ডুবিয়ে দিয়ে ফিসফিসে গলায় বলে, গুলি করি ম্যাডাম, মেরে ফেলি। খবরদার কাছে আসবেন না অসভ্য লোক। আপনি কি ভেবেছেন আমি আপনাকে মাফ করব? আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। করোনা বড় নির্লিপ্ত শোনালো সে কণ্ঠে। এগিয়ে এলো ধপ ধপা ধপ। কিয়ানা থমথম খেলো। পিছিয়ে যেতে যেতে বলল, দূরে থাকুন। আর ইউ উইল কিল ইউ। পেছনে টি টেবিল। কিয়ানা খেয়াল করলো না টেবিলের হোঁচট খেয়ে পড়তে নিতেই কোমর পেঁচিয়ে ধরে রিদান। কাছে টেনে নেয় বন্দুকের মেয়েটা নরম পেটে ডুবিয়ে দিয়ে ফিসফিস গলায় বলে, গুলি করি ম্যাডাম, মেরে ফেলি। কিয়ানা নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। পেটে বিঁধে থাকা শীতল ধপাস নলে স্পর্শে তার শিশিদানা দিয়ে হিমস্রোত বয়ে গেল। লোকটা চোখ দুটো এখন আর সেই পরিচিত প্রেমিকের নয়, বরং এক শিকারী হায়ের মতো জ্বলে এসে। সে কিয়ানার কোমরে বাঁধন আরও শক্ত করে নিজের দিকে টেনে আনলো। দুজনের মাঝে এখন কয়েক সেন্টিমিটারের ব্যবধান। রিদান ওর কাছে কানের কাছে মুখ নামিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, এত সাহস কোত্থেকে পাও কিয়ানা? আমার সামনে দাঁড়িয়ে আমাকেই খুনের হুমকি দিচ্ছ? তুমি জানো না এই রিদান শিকদারের যে মারার স্বপ্ন দেখে সে পরের দিন আর সূর্য দেখে না, সোজা সময়টুকুও পায় না। কিয়ানা কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, আপনি আপনি একটা জানোয়ার। আপু পালিয়ে আপনার থেকে বাঁচতে চেয়েছে, ঠিকই করেছে। আপনি একটা সাইকো। মাথার সমস্যা রয়েছে আপনার। আপু তো দেরিতে এসে বুঝেছে। আমি হলে আরও আগেই পারতাম। আরশি নামটা শুনতেই রিদানের চোয়াল শক্ত হয়ে গেল। সে ঝাটকা দিয়ে কিয়ানাকে ছেড়ে দিল। কিয়ানা তাল সামলাতে না পেরেই বিছানার উপর আছড়ে পড়ল। রিদান পকেট থেকে একটা সিগারেটে বের করে জ্বালালেন। ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে পায়ে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে আরাম ব্যবসায় নিশ্চিদ্র অন্ধকার। সে নির্লিপ্ত গলায় বলল, আরশি কেন পালিয়েছে, কার সাথে পালিয়েছে, আর তাতে তোমার ভূমিকা কতটুকু সব আমি বের করব। আর সেই দিন সত্যটা সামনে আসবে, সেই দিন দেখবে নরক কাকে বলে। আপাতত এই ঘরেই তোমার ঠাঁই। আমার অবর্তমানে এই ঘরে চৌকাঠ পেরোনোর চেষ্টা করবে না। কিয়ানা বিছানায় উঠে বসে চিৎকার করে উঠল, বন্দি করে রাখতে চান? আমাকে জেলখানায় পুরে রাখতে চান? তাহলে রাখুন, কিন্তু এটাও মনে রাখবেন আমাকে আয়ত্তে আনার এতটা সহজ নয়। আমি আপনার দাসী দাসী নই যে আপনার আনুগত্য করব। আমি আপনার কোনো কথা মানব না। আমি আপনাকে ঘৃণা করি। রিদান ঘুরে তাকালো। তার ঠোঁটে কোনো বাঁকা হাসি। সে ধীরে পায়ে আবার কিয়ানার দিকে এগিয়ে এলো। বিছানায় হেডবোর্ডে হাত রেখে তার ওপর ঝুঁকে পড়ে বলল, ঘৃণা গুড। ভালোবাসা পাওয়ার শখ আমার কোনো কালেই ছিল না। আরশিকে ভালোবেসে যে ভুল করেছি তার মাসুল তো দেবেই। সাথে বোনের হিসাব বোনটার তোমার জন্য বরাদ্দ কিয়ানা। আজ থেকে তোমার পরিচয় তুমি রিদান শিকদার স্ত্রী। দ্যাটস ইট। ব্যাস। কিয়ানা স্তব্ধ হয়ে চেয়ে রইল। লোকটা চোখে এইটুকু মায়াও নেই, অনুশোচনা নেই,
অথচ এই মানুষটাই তো তার আপুর জন্য একসময় পাগল ছিল। এক নিমিষে মানুষ কিভাবে এমন পাল্টে যায়। রিদান ঘরের বাইরে যাওয়ার আগে শেষবারের মতো বলে গেল, ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আর শোনো, আমি ওয়ার্ন করেছি তোমায়। পালানোর চিন্তাও মাথায় এনো না। বাইরে ডজনখানেক গার্ড দাঁড়িয়ে আছে। ধরা পড়লে তারা কিন্তু আমার মতো মুখ চালাবে না, সরাসরি অ্যাকশন নেবে। আমি চাই না আমার বাসার রাতে আমারই বইয়ের রক্তাক্ত ঝাড়ক। ধপ করে রুমের দরজা লেগে গেল। রিদান বাইরে থেকে লাগিয়েছে বোধহয়। কিয়ানা হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। আজ তার বিয়ে হওয়ার কারণ ছিল না, আজ তার এমন এক নরকে প্রবেশের কথা ছিল না। চারপাশের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। অন্ধকারে ঘরে সে একা বসে আছে, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। মনের কোনো শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, আপু তুমি কোথায়? তুমি কেন আমাকে এই আগুনের নরকে মুখে ঠেলে দিয়ে চলে গেলে কেন? হেনা সামনে কাছে, মেয়ের জন্য বুক উড়ে তার। অমন জানোয়ার সন্ত্রাসের সাথে মেয়েটার বিয়ে হয়ে গেলে এভাবে। বড় মেয়ের কথা, তার বিয়েতে রাজি হলেও হেনার আপত্তি ছিল ঢোর বিয়েতে। আরশি হুমকিও দিয়েছিল আত্মহত্যার। তিনি আর কিছু করতে পারেননি, রাজি হতে হয়েছিল বাধ্য হয়ে। তবে এত বড় ধোঁকা দেবে মেয়ে, তা কি তিনি ভেবেছিলেন? কখনো কল্পনাও আনেনি তা। তাই তো আজ কিয়ানা অমন লোকের সাথে সবটা জীবন কাটাবে কি করে? হেনা বেগমের আহাজারি থামছেই না। আফজাল সাহেব পাথরের মতো ড্রয়িং রুমের সোফায় বসে আছে। সাদমান পায়চারি করেছে আর বারবার আরশির ফোনে কল করছে, কিন্তু ফোনটা বন্ধ। বাড়ির পরিবেশ কেমন যেন শ্মশানের মতো থমথমে হয়ে আছে। উৎসবের আলোয় আর মেহমানদের ভিড় এক নিমেষেই ভোজবাজি মতো উধাও হয়ে গেছে। সাদমান রাগে ফেটে পড়ে বলল, আমি বুঝতে পারছি না বাবা, আরশি এই সাহসটা পেল কোত্থেকে? রিদান শিকদারের মতো মানুষের সাথে এমন খেলা করার মানে কি জানে না? ও তো ডুবলোর সাথে আমাদেরও পুরো পরিবারের জ্যান্ত কবর দিয়ে গেল। আফজাল সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি শুধু ভাবছেন কিয়ানার কথা। তার ছোট্ট মেয়েটা সবসময় প্রজাপতির মতো দৌড়ে বেড়ায়, সে আজ এক পিশাচের কবরে। রিদানের তপ্ত চাহনি আর কপালের বন্দুকের স্পষ্টতা তিনি এখনো কিছুতেই ভুলতে পারছে না। ওইটুকু মেয়ে, তার অমন চাহনি, নরপিশাচ কি করে সামলাবে? পাশে মেয়েটা না, তার মার পরে শিকদার ভিলা। সে বিশাল অন্ধকার ঘরে কিয়ানা একসময় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়ে। কান্না থামলেও তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কা ধূপ পুড়ে করছে। রুমের ভেতরে এসি চলেছে পুরো দমে, তবুও তার গলার কাছে ঘাম জমেছে। হুট করে দরজার লক খোলা শব্দ হলো। কিয়ানা ধরপড় করে বিছানায় উঠে বসলো। রিদান ফিরেছে, তবে এবার তার হাতে বন্দুক নেই। আছে একটা ট্রে, তাতে এক গ্লাস দুধ আর কিছু খাবার। রিদান নির্বিঘ্নের ভঙ্গিতে ট্রেটা টেবিলে রাখলো। তারপর কিয়ানার দিকে তাকিয়ে বলল, খাও। কিয়ানা মুখ ফিরে নিল, অবজ্ঞা সুরে বলল, আপনার খাবার খাবো না, সেগুলো আমার কাছে বিষ সমান। আর আপনি কি ভাবছেন এই একটু খাবার দিয়ে আপনি আমার মন ভোলাবেন? হ্যাঁ। রিদান সশব্দে হাসলো। সেই হাসি কিয়ানার কানে বিদ্ধ নির্লিপ্ত শাড়ি মতো। রিদান ধীরে পায়ে এগিয়ে এসে কিয়ানার থুতনি শক্ত করে ধরল। কিয়ানা যন্ত্রণায় কাকিয়ে উঠল। রিদান বলল, মন ভোলানোর জন্য রিদান শিকদার জন্মায়নি কিয়ানা। আমি এখানে তোমার সেবা করতে আসিনি। খেয়ে নাও, কারণ আগামী কয়েকদিন তোমার শরীরে অনেক শক্তি প্রয়োজন হবে। আমি চাই না আমার শান্তি ভোগ করার মাঝপথে তুমি মারা পড়ো, আমার এন্টারটেইনমেন্ট নষ্ট করো। কিয়ানা কাপা করে জিজ্ঞেস করে, শাস্তি? শাস্তি কিসের শাস্তি? আমি তো কিছুই করিনি। রিদানের গায়ের ওপর আরও ঝুঁকে এলো। তপ্ত গলায় বলল, আরশি আমাকে ধোঁকা দিয়েছে আর তুমি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছ। এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। আরশিকে আমি খুঁজে বের করবই, কিন্তু যতক্ষণ তাকে পাচ্ছি না, তার হয়ে সবটুকু যন্ত্রণা তোমাকে সইতে হবে।
বলতে বলতে রিদান কিয়ানার গলার ওপর রাখা ওড়নাটা এক ঝটকায় সরিয়ে দিল। কিয়ানা আঁতকে উঠে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। রিদানের কানের কাছে ফিস ফিস করে বলল, আজ আমাদের বাসর রাত, মনে আছে তো? বউকে আদর না করতে পারলে কেমন পুরুষ হালাম বলো? কিয়ানা চোখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সে বুঝতে পারছে রিদান আজ তাকে ভেঙে চুরমার করে শপথ নিয়ে ঘরে ঢুকেছে। তার চোখে এখন প্রেমের বিন্দুমাত্র ছিটেফোঁটাও নেই, আছে শুধু এক পৈশাচিত্র জঘন্য। রিদান টে থেকে গ্লাসটা তুলে কিয়ানার ঠোঁটের কাছে ধরলো। কিয়ানা মুখ ফিরিয়ে নিল। রিদান চোয়াল চেপে ধরলো। কিয়ানা মনে হলো তার গালটা এক্ষুনি মরমর করে ভেঙে যাবে। রিদান আদেশের সুরে বলল, খাও, নিজের হাতে খাওয়াচ্ছি তোমাকে। ভাগ্যবতী মনে করে নিজেকে কিয়ানা কাঁপতে কাঁপতে গ্লাস চুমুক দিল। মনে হলো আটকা পড়েছে যেন কড়াইটা, তাকে ছিঁড়ে খেতে এক মুহূর্তেও দ্বিধা করবে না। পারলে তাকে মেরেও ফেলবে, ধ্বংস করে ফেলবে। রিদান, আমাকে ধরতে পারলে সবার আগে মারবে রে। এটা বুলেটের ঢুকে আমার বুকে, আর একটা তোমার বুকে, বুঝেছে তুমি? নীরব দায়সারা কথাগুলো বলা কানে ঢুকিয়ে ডান কান থেকে বের করে দিল। জবাব দিল না কোনো। পাত্তা না দিয়ে আরশি রেগে গেল। গায়ে পাতলা সিঙ্গেল একটা নাইটিং, শরীরে ভাঁজ তাতে স্পষ্ট হাঁটুর উপর উঠে এসেছে। ফর্সা ত্বক দৃশ্যমান। বিছানায় বসে থাকলেও এবার নেমে এলো, আর সামনে দাঁড়িয়ে নীরবে টেনে ফেরা নিজেকে দিকে তপ্ত স্বরে বলল, তুমি শুনেছো আমি কি বলেছি? আমাদের পালাতে হবে। নব নীরব তাকায় নির্বিঘ্নের ভঙ্গিতে। বলে, লাভ নেই। আরশি হতবাক। মানে, তুমি রিদানের চেনো না, জানো না কেমন? সেখানে যাই হোক না কেন, যদি পালাতেও গিয়ে লুকাও, ও টের বের করবে আমাদের। আরশি ভীত হলো, বলল, তাতে বলে এমন বিপদ জেনে শুনে চুপ থাকবো? রিদান মেরে ফেলবে আমাদের, মেরে ফেলবে। নীরব চুপ। প্রতি উত্তর করলো না সে, বরং বলে, রিদান কিয়ানকে বিয়ে করেছে। আরশি হতভম্ব, কি? তোমার বাবাকে পরিবারের মারার হুমকি দিয়ে বিয়ে করেছে কিয়ানকে? আরশি হতবাক কণ্ঠে আওড়ালো, ইম্পসিবল, ইম্পসিবল, পসিবল। আর এটা করেছেও রিদান। নীরব আয়নার সামনে দাঁড়ালো। উদম গায়ের শার্ট চাপাতে চাপাতে বলল, এখন চাইলেও কিছু করার নেই। তুমি থাকো, আমি বেরোচ্ছি। আরশি হাত টেনে ধরলো তার। কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাব না। আরশি কাজ থেকে বলল, আমার কাজ? কিসের কাজ? আমাকে একা রেখে চলে যাবে তুমি? হ্যাঁ, কিছু হলে কি হবে? রিদান এলে? আসলে আসবে। তুমি এত ভয় পাচ্ছ কেন আরশি? তোমার সঙ্গে পালিয়ে আসার সময় তো এ কথা তোমার মাথায় ছিল না। এখন কেন এত ভয় পাচ্ছ তুমি? নীরবে গলা সবার আগের চেয়েও অনেকটাই বেশি কঠোর। এই সেই মানুষ যার প্রেমের টানে সে রিদান শিকদারের মতো একজনের ঘরে ছাড়ার সাহস পেয়েছিল, অথচ আজ চোখে মুখে কোনো উদ্যোগ নেই। সে নির্বিঘ্নার। আরশি রাগ পালাক্রমে বলতে লাগলো। সে চেঁচিয়ে উঠে বলল, এখন ভয় পাচ্ছি কারণ তখন তো আমি তোমার প্রেমে অন্ধকার হয়ে গিয়েছিলাম। এত কিছু তো আর তখন ভাবিনি। ভাবলে এত ভয়ে থাকতে হতো না। ভুলো না নীরব, আমার সাথে কিন্তু তুমিও আছো। আমি ফাঁসলেও তুমি কিন্তু জ্যান্ত বাইরে থাকতে পারবে না। তুমি রিদানের বেস্ট ফ্রেন্ড হলেও যে রিদানকে ঠকিয়েছো তা জানতে পারলে তোমাকেও কি করবে তা জানো তো? নীরব মুহূর্তে রাগে ফেঁসে পড়লেন। আরশি বাহু জোড়া সজোরে আঁকড়ে ধরে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেললেন। তার দুহাত চোখের মণি তখন আগুনের গোলার মতো জ্বলজ্বল করেছে। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড? রিদান শিকদারের বেস্ট ফ্রেন্ড হওয়ার কোনো সম্মানের কথা নয় আরশি। ওটা একটা অভিশাপের সম্মান। আর ওকে আমি ঠকাইনি, আমি শুধু আমার পাওনাটা বুঝে নিয়েছি। ও যা যা কেড়ে নিয়েছে আমার থেকে, তার সামান্য অংশ আমি ফেরত পেয়েছি তোমায় দিয়ে। এখন এইসব বলে আমার দুর্বল করার চেষ্টা করো না। আরশি ব্যথায় কোঁকড়িয়ে উঠল। মেয়েটা নীরবের এই রূপ সে আগে কখনোই দেখেনি। যে মানুষটা একসময় তাকে এত আদর করতো, এত ভালোবাসতো, আজ তারই স্পর্শে শুধু বিষ আর প্রতিহিংসা।
আরুষি কাপা গলায় বলল, তুমি তুমি আমাকে ব্যবহার করেছো, রিদানের ওপর প্রতিশোধ নিতে আমাকে হাতিয়ার বানিয়েছো। নীরব তাকে ঝটকা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর শার্টের বাকি বোতামগুলো লাগাতে লাগাতে শীতল গলায় বলল, যা মনে করো, আমি মেইড পাঠাচ্ছি, খেয়ে নিও, আমার ফিরতে দেরি হবে। গট গট করে বেরিয়ে গেল নীরব। আরুষি ডুকরে কেঁদে উঠল। কি করবে বুঝতে পারল না। এক নরকের থেকে বেরুতে আরেক নরক কেঁপে দিয়েছে সে। এদিকে রিদানের নিঃশঙ্ক সত্যটা, অন্যদিকে নীরবের এই ভয়ঙ্কর প্রতিশোধের পারায়তা। মাঝখানে পৃষ্ঠ হচ্ছে সে আর তার ছোট বোন কিয়ানার। রিদান তার স্টাডি রুমে সে একটা মদের গ্লাস হাতে নিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। অন্ধকার ঘরে শুধু সিগারেটে আর মদের কড়া গন্ধ। দরজায় টোকা পড়ল তখন। রিদানের খাস লোক রতন ঢুকে ঘরে। মাথা নুয়ে নির্বিঘ্নের গলায় আওড়ালো, স্যার, ম্যাডামকে ডিনার করতে হয়েছিল, কিন্তু উনি কিছুই মুখে তোলেননি। আপনি আর দুধ নিয়ে গিয়েছিলেন, অতটুকু খেয়েছে, আর কিচ্ছু খায়নি। বলেছে মরে গেলেও আপনার দেওয়া খাবার খাবে না। রিদান গ্লাসে একটা চুমুক দিয়ে বাঁকা হাসলো। চোখ ঘুরিয়ে রত্নের দিকে চেয়ে বলল, মারতে চায়, আসল সহজ নয় রতন। টিয়ানা এত সহজ মুক্তি নেই। ওকে বল, ও যদি না খায় কিংবা পালাতে চায়, তবে আগামীকাল ওর বাবার নামে কি ও শুনতে হবে, আর ওর ভাইয়ের বিরুদ্ধে ড্রাগসের মামলাও ঢুকে দেওয়া হবে। দেখিও কতক্ষণ না খেয়ে থাকে। রতন মাথা নিচু করে বেরিয়ে গেল। রিদান হাসলো, অতটুকু মেয়ে তাকে নখরাও দেখাচ্ছে। রিদান শিকদারকে সারাটা রাত কিয়ানা ঘরে এক কোণে বসে কাটিয়েছে। রিদানের পাঠানো খবরগুলো টেবিলে পড়ে আছে। পেটের ক্ষুধায় এখন মনে যন্ত্রণাও কাছে নিচ্ছ। হঠাৎ দরজার লোক খোঁটার শব্দ হলো। রিদান ঘরে ঢুকলে তার আবহাওয়ায় এই আবাসা অন্ধকার, কোনো যন্ত্রটাকুটুকু ঠিক ঠেকছে। তার কিয়ানার সামনে এসে দাঁড়ালো, হাঁটু মুড়ে বসলো, হাতে বিরক্তি। কিয়ানা চমকে উঠল। রিদান বন্দুকের রনার কিয়ানার মুখশ্রী নিচে রাখলো, টেনে টুনে মুখোমুখি করলো। খুব শান্তি কিন্তু গম্ভীর গলায় বলল, অনেক জেদ হয়েছে তোমার, তাই না? এবার খাবারটা খাও না, নাকি চাও তোমার ভাইয়ের কপালে লাল দানবের ভাত জুটুক? কিয়ানার ঘৃণায় চোখ বুজলো, তার ঠোঁট কাঁপছে। আপনি মানুষ নন, আপনি একটা পিশাচ। আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। রিদান তার গালের আঙুল বুঝিয়ে বলল, আপাতত এই পিশাচের সাথেই তোমাকে ঘর করতে হবে। খেয়ে নাও। রিদান উঠে দাঁড়ালো, খাবার এনে জোর করে তুললো তার মুখে। খাবারটা গিলিয়ে নিতেও কিয়ানার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। রিদানের চোখে শীতল চাহনি যেন বর্ষের মতো তার কুচিরেও দিচ্ছে। প্রতিটি গ্লাস বিধয় সে অনাচ্ছা সত্ত্বেও নিজের অন্তিম রক্ষা তাগিদে দিচ্ছে। খাওয়া শেষ হয়ে রিদান পানির গ্লাস কিয়ানার সামনে সজোরে রাখলো। তারপর রুক্ষ গলায় বলল, এভাবে বাধ্য মেয়ের মতো থাকতে শেখো কিয়ানা। অবাধ্য হওয়ার চেষ্টা করলে তোমার চারপাশের মানুষগুলো একে একে খসে পড়বে। খবরদার। গট গট করে ঘর থেকে বেরিয়ে গেলে। যাওয়ার সময় দরজাটা লাগানোর শব্দ কিয়ানার কাছে হাতুড়ির মতো বাজলো। সে মারতেও দুটিয়ে পড়ল। কান্নায় নোনা জল তার গাল বেয়ে পড়ল, বেসিনের আঁচলে মিশে যাচ্ছে। তার সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি কিয়ানা। জানালায় গিয়ে ধরে তাকিয়ে থেকে দেখলো মামা এবং ফুপি দুজনেই মিলে খাবার খাচ্ছে ডাইনিংয়ে। কিয়ানা দেখে লম্বা করে সালাম ঠুকলো অমনি। কিয়ানা থমথম খেলো। সামলামে প্রতি উত্তর করে জিজ্ঞেস করে, কি করেছে? ফুপি চটপট গলায় বলল, স্যারের খাবার সাজাচ্ছি ম্যাডাম। আপনাদের স্যার কোথায়? এই তো স্যার আছে বলে জিমে আছে এখন। আপনি বসুন, আপনাকে খাবার বেড়ে দেই ম্যাডাম। কিয়ানা ভাবলো, মাথায় এলো একটা দুষ্ট চিন্তা। হাসলো মিটিমিটি। কারণ কিয়ানা বলল, একটা কাজ করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, বলুন। এরোসল আছে, এনে দিতে পারবে? ওরা চমকালো। অদ্ভুত চোখে তাকিয়ে কিয়ানার অপ্রস্তুত হয়ে একটু কাশি দিল। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না মানে ঘরে খুব মশা। আমি তো আবার মশায় একদম সহ্য করতে পারি না। রাতে একটু ঘুমাতে পারি না। তাই বলেছিলাম কি, যদি একটা এরোস
সল এনে দিতেন তাহলে একটু স্প্রে করে দিতাম। মালা আর ফুলি একে অপরের দিকে তাকালো। ম্যাডামের কথায় বেশ যুক্তি মনে হলো তাদের কাছে। বড় বাড়িতে মশা থাকাটা স্বাভাবিক নয়। ফুলি মাথা নেড়ে বলল, জি ম্যাডাম, দিচ্ছি। স্টোররুমে আছে মনে হয়, আমি এক্ষুনি নিয়ে আসছি। ফুলি চলে যেতে যেতেই কিয়ানা ডাইনিং টেবিলের দিকে নজর দিল। সাদা ধবধবে টেলিক্লথের ওপর হরেক রকমের রাজকীয় নাস্তা সাজানো, জুস, ফলমূল থেকে শুরু করে গরম লুচি আর আলুর দম। ঠিক মাঝখানে রাখা বড় কাচের জগ ভর্তি কমলার রস। কিয়ানার চোখের মনি চকচক করে উঠল। মিনিট তিনেকের মধ্যে কুলি একটা এয়ারোলেসের ক্যান হাতে ফিরে এলো। কিয়ানা সেটা ছো মেরে নিয়ে বলল, আপনারা এখন ওদিকে কাজ করুন তো, আপনাদের স্যার আসার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এরোসোলটা আমি রেখে দিব। ওরা চলে যেতে কিয়ানা এদিকে ওদিকে তাকিয়ে নিল। আশেপাশে কেউ নেই। সে দ্রুত এরোসোলের কাপটা খুলে জগ ভর্তি জুসের উপর আলতো করে 2-3টা স্প্রে করে দিল। তার মানে বলল, অসভ্যটা অনেক চেপায় তাই না? কিছু বললেই বন্দুক নিয়ে চলে আসে। এবার দেখি এত মুখ কোত্থেকে সে চলায়। বেয়াদব লোক একটা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সে আমার সুখ পাখি চলবে।